ক এবং খ নম্বরের সমাধান করেছিলাম। এবার হচ্ছে আমি গ নম্বরের সমাধান আনবো। সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2019-এর হচ্ছে নগদান অঙ্ক, অর্থাৎ হচ্ছে 7 নম্বর অঙ্কের গ। এখানে বলছে এপ্রিল 1 থেকে 15 তারিখের পর্যন্ত লেনদেন দ্বারা প্রয়োজনীয় নগদান বই প্রস্তুত করো। এখন নগদান বই বলেছে প্রয়োজনীয় নগদান বই, উল্লেখ করে নাই এটা 1 ঘরা 2 ঘরা কি 3 ঘরা, কোনোটাই উল্লেখ যদি না করে তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে হবে কিভাবে যেটা কয় ঘরা নগদান বই। এটা হচ্ছে মেন প্রশ্ন দাঁড়ায়। আর তখন হচ্ছে আমরা খুঁজবো যত তারিখ উল্লেখ থাকবে ওই তারিখের ভিতরে কোনো বার্তা প্রাপ্তি বা প্রদান আছে কিনা। কোনো সময় যেন কারবারি বার্তা না হয়, কারবারি বার্তা তো কোনো বইতেই যায় না। যেটা হচ্ছে প্রাপ্ত বার্তা বা প্রদত্ত বার্তা, এমন কোনো বার্তা আছে কিনা ওইটা খুঁজবো আগে। ওইটা যদি থাকে তাহলে অবশ্যই 3 ঘরা নগদান বই হবে। তাহলে আমরা এখানে খেয়াল করে দেখছি যে কোনো বার্তা নাই। এরপর আমরা দেখবো খেয়াল করে যে ওর সাথে ব্যাংক জড়িত আছে কিনা। যদি ব্যাংক জড়িত থাকে অবশ্যই 2 ঘরা নগদান, আর যদি ব্যাংক জড়িত না থাকে তাহলে হবে 1 ঘরা নগদান। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক জড়িত আছে, তার মানে এটা 2 ঘরা নগদান বই। এটা অর্থাৎ প্রয়োজনীয় নগদান বই বলতে 2 ঘরা নগদান বইটা এখন প্রস্তুত করব। তাহলে প্রথমত আমি দেখাই, তোমাদের হেডিং করবা ঠিক এভাবে। এটা হচ্ছে 1 নং প্রশ্ন আর 7 নং প্রশ্ন তো গ। এরপর বলছে লুবনা এন্টারপ্রাইজের 2 ঘরা নগদান বই। যেহেতু 2 ঘরা নগদান বই আমরা দেখলাম 2 ঘরা নগদান বই, এর একটা প্রশ্ন আসতে পারে এমসিকিউতে যে 2 ঘরা নগদান বইয়ের ঘরের সংখ্যা কয়টি। তাহলে আমরা সহজে গুনতে পারি, দেখো 1 2 3 4 5 6। তাহলে আর এই পাশে যদি 6টা হয় এই পাশেও 6টা, অর্থাৎ মোট 12টি ঘর। এখন প্রশ্ন আসতে পারে যে 2 ঘরা নগদান বইয়ের প্রত্যেক পাশে কয়টি করে কলামের সংখ্যা। কলাম বলতে কিন্তু ঘরের সংখ্যা, অর্থাৎ 6টি করে। আর তাহলে মোট ঘরের সংখ্যা হচ্ছে 12টি। এটা হচ্ছে 2 ঘরা নগদান বই সম্পর্কিত। এখন কথা হচ্ছে দেখো লিখেছি তারিখ বিবরণ ভাষার নাম ক্ষতি পৃষ্ঠা নগদ এবং ব্যাংক। যেহেতু দুটো পক্ষ আছে, সেই দুটো পক্ষ হচ্ছে একটা ডেবিট পক্ষ একটা ক্রেডিট পক্ষ। নগদান অঙ্কের জন্য আমি আগে আলোচনা করে বলেছিলাম যে সহজ একদম কুষ্টিয়ার ভাষাতেই বলে, যদি টাকা আসে তাহলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। কিন্তু কার এটা আমার ব্যক্তিগত না, এটা ব্যবসায়ের। দেখবা খেয়াল করে যে ব্যবসায় টাকা যদি প্রাপ্তি হয় তাহলে অবশ্যই ডেবিট, আর ব্যবসায় টাকা চলে গেলে হবে ক্রেডিট। তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুব সহজে সমাধান আনতে পারবা। আর যেটা কন্টেন্টে আছে আমি এটা অঙ্কের থেকে বোঝাই দেবো। আচ্ছা, এখন আমরা যেহেতু বলছে 1 থেকে 15 তারিখ, তাহলে অবশ্যই আমরা 1 তারিখটাই আগে লিখবো। তাহলে 2018 সালের এপ্রিল 1 তারিখে লক্ষ্য করো যে এটাও 2018 সাল আমরা লিখে রাখি, এপ্রিলও লিখে রাখি, যত তারিখ হয় আমরা লিখবো। আচ্ছা, 1 তারিখে বলছে যে হাতে নগদ ৭০,০০০ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 20,০০০ টাকা। এই যে ব্যাংক জমার উদ্বৃত্ত আর ব্যাংক জমাতিরিক্ত কথাটা কিন্তু আলাদা। ব্যাংক জমা বা ব্যাংক জমার উদ্বৃত্ত হলে এটা অবশ্যই ডেবিট সাইডে লাগবো। আর যদি ব্যাংক জমাতিরিক্ত থাকে, অর্থাৎ আমার ব্যাংকে যা জমা দেওয়া আছে তার অতিরিক্ত উত্তোলন করা হয়েছে, ব্যাংকে যা জমা আছে তার অতিরিক্ত উত্তোলনকে ব্যাংক জমাতিরিক্ত বোঝায়। আর ব্যাংক জমাতিরিক্ত অথবা ক্রেডিট উদ্বৃত্ত যদি থাকে অবশ্যই এটা ক্রেডিট সাইডে লিখতে হবে। আর শুধু ব্যাংকের কথা বলছে তার মানে এটা ব্যাংকের ঘরেটাই বসবে। আর নগদটা সবসময় ডেবিট দিকেই প্রকাশ করে। তাহলে প্রথমত 1 তারিখে দেখো বলছে হাতে নগদ ৭০,০০০ টাকা, তার মানে নগদ টাকা আমাদের প্রাপ্তি হচ্ছে। ব্যবসায় যেহেতু নগদ টাকা নিয়ে আসছে তার মানে নগদ টাকা ব্যবসায় প্রাপ্তি হচ্ছে। তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বি অবলিক ডি, অর্থাৎ নগদ টাকা নিয়ে আসছে ৭০,০০০ টাকা। আমি গত ক্লাসে ব্যালেন্স বিডি সম্পর্কে আলোচনা করেছিলাম, ওখান থেকে তোমরা সবাই দেখে নিবা। এটা হচ্ছে ব্যালেন্স বিডি লেখা হয়েছে, নগদ টাকা নিয়েছে ৭০,০০০ টাকা, তাই ৭০,০০০ টাকা লিখলাম। এরপরে বলছে ব্যাংক জমাতিরিক্ত আছে, 1 তারিখেই আছে, আর 1 তারিখেই ব্যালেন্স বিডি বলে লিখতে হয়। তাহলে আমরা এটা ক্রেডিট সাইডে ব্যালেন্স বিডি বলে লিখবো, ব্যালেন্স বি অবলিক ডি। আর যেহেতু ব্যাংকের টাকা তাহলে মানে অবশ্যই ব্যাংকের ঘরে টাকা বসবে। তাহলে ব্যাংকের টাকাটা আছে হচ্ছে 20,০০০ টাকা, তাহলে আমরা লিখবো ব্যাংকে 20,০০০ টাকা। আচ্ছা, এরপরে 8 তারিখে খেয়াল করো, 8 তারিখে বলছে পণ্য ক্রয় নগদে 30,০০০ টাকা। একটা জিনিস খেয়াল রাখবো, নগদ অঙ্ক যখন তৈরি করবো অবশ্যই নগদ প্রদান বা নগদ প্রাপ্তি, অর্থাৎ এক কথায় নগদ লেনদেনই হতে হবে। বাকি কোনো লেনদেন বা কোনো সম্পদের অবস্থায় নগদের বইতে অন্তর্ভুক্ত হয় না, এই কথাটা কিন্তু মেন। এখন কথা হচ্ছে এখানে বলছে নগদ পণ্য ক্রয় নগদে 30,০০০ টাকা, তাহলে ক্রয় করলে টাকা আসে না চলে যায়। টাকা অবশ্যই ক্রয় করলে নগদ টাকা চলে যাচ্ছে, আর চলে গেলে কোথায়, ক্রেডিট সাইডে। তাহলে আমরা আগে তারিখটা নির্ধারণ করলাম এপ্রিল 8, ক্রেডিট সাইডে হবে। এখন লিখবো কি, লেখার জন্য খেয়াল করে দেখো বলছে পণ্য ক্রয় করছে, তাহলে ক্রয় তো সবসময় ডেবিট,
আর নগদান যেহেতু ক্রয় করছে নগদ, তাহলে নগদান ক্রেডিট। আমরা নগদান অঙ্ক তৈরি করছি, নগদ কথাটা লেখা যাচ্ছে না, তাহলে ওর বিপরীত খাতের নাম থাকছে ক্রয়। তাহলে আমরা এখানে লিখবো ক্রয় হিসাব। আর এই ক্রয়টা করছে 30,000 টাকা, নগদে যেহেতু তাহলে নগদের ঘরে বসবে 30,000 টাকা। এবার 8 তারিখের পরে আছে 9 তারিখ, ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। এই যে একটা কথা, এটাই কিন্তু সবচেয়ে এই নগদান অঙ্কের জন্য ঝামেলা এবং সহজ অঙ্ক। কেননা এখানে বলছে যে ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। আচ্ছা, ব্যাংকে জমা দিলে এবং ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে কোনটা এন্ট্রি হয়? এটা তো আমরা সবাই জানি, গত ক্লাসে বলে দিছি যে ব্যাংকে জমা দিলে এবং ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে কোনটা এন্ট্রি হয়। আর কোনটা শব্দের অর্থ হচ্ছে বিপরীত দাখিলা, যা হবে জাবেদা তার বিপরীত কাজ করতে হবে। আচ্ছা, এখানে প্রশ্নটা আরেকবার পড়ি। বলছে যে ব্যাংকে জমা দেওয়া হলো, আমি যদি ব্যাংকে জমা দিই, আমরা সাধারণত একটা জাবেদা করে দেখি, যদি আমরা ব্যাংকে জমা দিই তাহলে হচ্ছে ব্যাংক ডেবিট, কেননা ব্যাংকের টাকা বৃদ্ধি পাচ্ছে। আর নগদ টাকা জমা দিচ্ছে তাহলে নগদান হিসাব ক্রেডিট, কেননা নগদ টাকা কমে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সাধারণত জাবেদা। তাহলে কোনটা মানে আমি বোঝাইলাম যে সেটা হচ্ছে বিপরীত দাখিলা। আমরা এখানে যে জাবেদা পাইছি তার বিপরীত। আমরা এখানে খেয়াল করে দেখো ব্যাংক ডেবিটে, তাহলে আমরা ওই ব্যাংকটাই, তাহলে আমরা এখানে দেখলাম যে ব্যাংক ডেবিট আর নগদান ক্রেডিট। তাহলে এক্ষেত্রে দেখো ব্যাংক যদি ডেবিট হয় কোনটা মানে তো বিপরীত কাজ করতে হবে। তাহলে ব্যাংক যদি ডেবিট হয় ওই ব্যাংকটা আমরা ক্রেডিট সাইডে লিখবো। তাহলে এখানে লিখবো ব্যাংক হিসাব, আর খতিয়ানের ঘরে একটা সি, তাহলে খতিয়ানের ঘরে সি অথবা ক, তাহলে এখানে লিখলাম যে ব্যাংক হিসাব। আর এবার দেখো হচ্ছে খেয়াল করে যে নগদান ক্রেডিট ছিল, তাহলে বিপরীত করব, ওই নগদান নিয়ে আসবো ডেবিট দিকে, তাহলে নগদান হিসাব খতিয়ানের ঘরে সি। এখন খেয়াল করে দেখো যেহেতু কোনটা মানে বিপরীত, তাহলে টাকার ক্ষেত্রেও বিপরীত করব। তাহলে আমরা এখানে দেখো নগদ লিখেছি, তাহলে এবার টাকাটা লিখবো ব্যাংকের ঘরে। তাহলে এটা খেয়াল করে দেখো ওখানে টাকাটা দেওয়া আছে কত টাকা, যেহেতু আছে আমাদের 9 তারিখের অঙ্ক, 9 তারিখ আছে 10,000 টাকা, তাহলে আমরা নগদান লিখেছি, তাহলে ব্যাংকের ঘরে লিখবো 10,000 টাকা। আর এখানে লেখা হয়েছে কি ব্যাংক হিসাব, তাহলে এবার লিখবো নগদের ঘরে 10,000 টাকা। এইটা হচ্ছে আমাদের কন্টেন্টের কাজ। আচ্ছা, এবার 9 তারিখের পরে আছে হচ্ছে 12 তারিখ। বলছে পণ্য বিক্রয় নগদে 20,000 টাকা এবং চেকে 15,000 টাকা। আচ্ছা, বিক্রয় করলে টাকা আসে না চলে যায়? নিশ্চয়ই আমাদের প্রাপ্তি হয়। আমি একটা পণ্য বিক্রয় করলাম, সেখান থেকে টাকা প্রাপ্তি হচ্ছে ব্যবসায়ের, তাহলে হচ্ছে আমরা ডেবিট সাইডে লিখবো। এবার ডেবিট সাইডে 12,000 টাকা, টাকা আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট, তাহলে আসছে যেহেতু তার মানে এটা ডেবিট সাইডে লিখবো। আর ডেবিট সাইডে লেখার পরে দেখো পণ্য বিক্রয় করছে, তাহলে আমরা নগদেও বিক্রয় করছি, চেকেও বিক্রয় করছি, তাহলে নগদ টাকাও ডেবিট, ব্যাংকও ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে নগদ আর ব্যাংক হিসাব তৈরি করছি, তাহলে বিপরীত খাতের নাম থাকছে বিক্রয়। তাহলে আমরা এখানে লিখবো বিক্রয় হিসাব। আর বিক্রয় করছে দেখো চেকে এবং নগদে দুই ক্ষেত্রে বিক্রয় করছে, তাহলে নগদ টাকা নগদের ঘরে লিখবো। নগদে বিক্রয় করছে 20,000, তাহলে নগদের ঘরে 20,000। আর চেকে বিক্রয় করছে 15,000, তাহলে চেকের ঘরে লিখবো, অর্থাৎ ব্যাংকের ঘরে লিখবো 15,000 টাকা। এটা গেল হচ্ছে 12 তারিখ। এবার 13 তারিখে বলছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 3,500 টাকা। এবার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে আমার প্রাপ্তি হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু আমরা হিসাব করি তো ব্যবসায়, তাহলে ব্যবসার ব্যাংক হিসাব ছিল, ওই ব্যবসার ব্যাংক হিসাব থেকে আমি টাকা তুলছি, তার মানে ব্যবসা আমাকে প্রদান করছে। বললাম টাকা আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট, তাহলে এক্ষেত্রে আমার প্রাপ্ত হচ্ছে কিন্তু আমার ব্যবসায় তো প্রদান করছে, তার মানে অবশ্যই এটা ক্রেডিট সাইডে লিখবো। তাহলে এবার ক্রেডিট সাইডে লিখবো হচ্ছে 15 তারিখ। তাহলে এখানে বলছে উত্তোলন করছে ব্যক্তিগত প্রয়োজনে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, আর ব্যাংক থেকে টাকা তুলছে ব্যাংক ক্রেডিট। তাহলে আমরা ব্যাংক আর নগদের অঙ্কই তো করছি, তাহলে বিপরীত খাতের নাম থাকছে উত্তোলন। তাহলে আমরা লিখবো উত্তোলন হিসাব। যেহেতু ব্যাংক থেকে টাকা তুলছে তার মানে ব্যাংকের ঘরে লিখবো 3,500 টাকা। এরপরে হচ্ছে 3,500 টাকা লেখা শেষ হইলে প্রশ্নের দিকে খেয়াল করে, এরা বলেই দিছে 1 থেকে 15 তারিখের ভিতরে, তাহলে আমাদের 15 তারিখ পর্যন্ত কিন্তু অঙ্ক শেষ। এবার আমরা যোগ বিয়োগ করে আসতে পারি, উপরে একটা এন্ট্রি যাবে, নিচেও একটা এন্ট্রি যাবে, ঠিক এমনটা জায়গা ফাঁকা রেখে সমান্তরাল করে দুইটা টাকার ঘরে দাগ টানবো, সেটা হচ্ছে নগদ এবং ব্যাংকের ঘরে দাগ দেব।
এখন খেয়াল করে দেখো, ডেবিট সাইডে নগদের ঘরে টাকা যোগ করলে হচ্ছে 90,000, আর এখানে যোগ করলে হচ্ছে 40,000 টাকা। তাহলে বেশি টাকাটা কোন দিকে আছে? বেশি হচ্ছে 90,000 টাকা, আর এই বেশি টাকা দুই পাশে লিখে দেবো। তাহলে 90,000 ডেবিটের সাইডে লাগবো, ক্রেডিট সাইডে লাগবো নগদের ঘরে, শুধুমাত্র নগদের ঘরে 90,000 টাকা লিখে ক্লোজ করে দিলাম। এবার একটু খেয়াল করে দেখো, ক্রেডিট সাইডের নগদের ঘরে যোগফল আছে 40,000 টাকা। তাহলে যদি আমরা 90,000 থেকে 40,000 বিয়োগ করি, এখনো 50,000 টাকা কম আছে। তাহলে কোন সাইডে কম আছে? ক্রেডিট সাইডে কম আছে। তাহলে ক্রেডিট সাইডের উপরে লিখবো 50,000 টাকা, আর বেশি আছে ডেবিট সাইডে। তাহলে বেশি সাইড থাকলে নিচে লিখবো, যেই পাশে বেশি হোক না কেন, বেশিটা নিচে কমটা উপরে। এবার খেয়াল করে দেখো, ব্যাংকের টাকা ক্রেডিট সাইডে হচ্ছে 23,500 টাকা, আর ব্যাংকের টাকা ডেবিট সাইডে হচ্ছে 25,000 টাকা। তাহলে বেশি নিশ্চয় আমাদের ডেবিট সাইডের টাকা, আর বেশি টাকাটা দুই পাশেই লিখবো। তাহলে হবে 25,000 টাকা। বেশি টাকা দুই পাশে লিখে দিলাম 25,000, লিখে ক্লোজ করে দিলাম। বেশি টাকাটা ক্লোজ করে দিলাম। এবার এই 25,000 টাকা থেকে এখানে 23,500 টাকা যদি বিয়োগ করি, থাকে আর 1500 টাকা। তাহলে 1500 টাকা কম আছে, ক্রেডিটে কম আছে। তাহলে উপরে লিখবো ক্রেডিট সাইডে, আর নিচে আছে ডেবিট সাইডে 1500 টাকা। এখন কথা হচ্ছে যে লিখলাম 50,000 আর 1500, এটা সোজা যেটা উপরে সেটা সোজা লিখতে হবে ব্যালেন্স সি অবলিক ডি, আর তারিখটা হবে চলতি মাসের শেষ তারিখ। তাহলে চলতি মাসের শেষ তারিখ 30 অথবা 31। তাহলে 31 তারিখ ব্যালেন্স সিডি, এটা হচ্ছে যে পাশে কম আছে সে ডেবিট পাশে হতে পারে, ক্রেডিট পাশে হতে পারে, যেটা কম আছে। অর্থাৎ ওই 50,000 আর 1500 টাকা সোজা কোনো সময় যেন 90,000 এবং 25,000 টাকা সোজা না হয়ে যায় এই ব্যালেন্স সিডি লেখাটা। এবার আছে দেখো, নিচেও একটা লেখা হয়েছে, আর নিচে যেটা লিখবো সেটা হচ্ছে ব্যালেন্স বিডি। তাহলে হচ্ছে ব্যালেন্স বি অবলিক ডি, আর বিডি লিখতে হবে পরবর্তী মাসের 1 তারিখ। তাহলে এপ্রিলের পরে আছে মে, 1 তারিখ ব্যালেন্স বিডি। এটা হচ্ছে আমাদের 2 ঘরা নগদান বই সম্পূর্ণ করা হলো।